কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ ভাজার ছিট ছিট শব্দ আর অদিতির নাক টানার শব্দ ছাড়া রান্নাঘরে আর কোনো শব্দের আনাগোনা নেই। সাইফের এমন উদ্ভট কর্মকাণ্ড একদমই ভালো লাগে না অদিতির। রান্না করতে করতে চুলার আঁচ কমানোর সময় হঠাৎ মনে পড়ল ওই বাড়িতে চুলায় মরিচের গুঁড়া রাখার কথাটা। ইস, কি বাজে ভাবেই না আহত হতে হতো অদিতি সেই দিন। অদিতির ওপরে রাগ মেটাতে জেবা গ্যাসের চুলার মধ্যে মরিচের গুঁড়া রেখে দিয়েছিল, কিন্তু অদিতির বদলে চুলা প্রথমে জ্বালায় আকবরের স্ত্রী। আগুন জ্বালার সাথে সাথেই মরিচের গুঁড়োগুলো ছিটকে এসে তার চোখে মুখে লাগে, আর পুড়ে যাওয়া গুঁড়োগুলোর বীভৎস গন্ধ আর ধোঁয়ায় ছেয়ে যায় পুরো রান্নাঘর। কাশতে কাশতে বেরিয়ে আসে সকলে রান্নাঘর থেকে। আকবরের স্ত্রী খুব আহত হয়েছিল সেই দিন। কথাটা মনে পড়তেই অদিতির গায়ে শিউরে ওঠে। যে বা অযথায় কেন এত জেদ করে ওর সাথে তা বুঝে আসে না অদিতির। নদী দরজা খুলে দেখে সাইফ অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে নদীর দিকে। নদীর ভয়ে প্রাণটা শুকিয়ে গেল। মুখে হাসি রাখার চেষ্টা করলো। কি হয়েছে ভাইয়া? হঠাৎ এত ডাকছিলেন কেন? সাইব গম্ভীর গলায় বলল, আগে তুই বল, দিনে দুপুরে দরজাটা বন্ধ করে রুমের মধ্যে কি করছিস? নদী আমতা আমতা করে বলল, আমি তো মানে। সাইফ কিছুটা তেতে উঠে বলল, কি মানে করছিস? সকালেও দেখলাম অদিতি তোর খাবার ঘরে এনে দিয়ে গেল, আবার তোকে দরজার বাইরে থেকে ডাকলেও দরজা খুলছিস না। সমস্যাটা কি তোর? নদীর মাথা নিচু করে ফেলল। সাইফ পুনরায় বলল, ও বাড়িতে দণ্ড বসার সময়ও পায়নি মেয়েটা। একা হাতে কাজ করছে। বাড়িতে এসে একটু রেস্ট করবে তা না, সকাল থেকেই সেই রান্নাঘরে। রান্না করে খাবারটাও পর্যন্ত তোকে রুমে দিয়ে যেতে হচ্ছে। নবাব যদি হয়ে গেছিস? এর আগেও তো তোকে পরীক্ষা কত দিতে দেখেছি। কই কখনো তো তেমন ঘর বন্ধ হয়ে থাকিসনি। তোকে তো খাবারটাও ঘরে দিয়ে যেতে হয়নি। এখন কি অদিতিকে হিংসা করা শুরু করেছিস নাকি তুই নদী? নদী মাথা তুলে ছলছল চোখে বলল, কি বলছেন এসব? আমি ভাবিকে কেন হিংসা করব? আমি তো। তোর আর কিচ্ছু বলা লাগবে না। যা বোঝার আমি বুঝে গেছি। অদিতি এই বাড়িতে থাকে বলে সবার সমস্যা। তোর সমস্যা, কাকার সমস্যা, কাকির সমস্যা, সকলের সমস্যা। তো কালই আমি চলে যাব বাড়ি ছেড়ে অদিতিকে নিয়ে। থাকিস তোরা তোদের মতো। অদিতির রাগগুলো সাইফ পুরোপুরি নদীর ওপরে ঝেড়ে দিল। নদীর গাল বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। তুমুল দরজার পেছন থেকে রাগে দাঁতে দাঁত চেপে হাতের মুষ্টি শক্ত করে দাঁড়িয়ে আছে। তার সামনে তার স্ত্রীকে কেউ এইভাবে কথা শুনিয়ে গেল, এটা মোটেও সহ্য হচ্ছে না তুমুলের। কিন্তু এখন জবাব দেওয়ার উপায় নেই। তুমুল নদীকে বাহু ধরে টান দিয়ে রুমের ভেতরে এনে পুনরায় দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। চলো বাইরে। আজই চলে যাবে তুমি আমার সাথে। আর এক মুহূর্ত তোমাকে এখানে রাখবো না আমি। নদী নিজেকে তুমুলের থেকে ছাড়িয়ে নিয়ে বলো, কি বলছো এইসব? পাগল হয়ে গেছেন? পাগল হব না তো কি হব? তোমাকে কতগুলো কথাও শুনিয়ে গেল। সারা বছরই তো কাজ করো, একটা দিন রুমে রয়েছো, তাতে কি এমন হয়েছে? নদী মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, ভাইয়া তো ঠিকই বলেছেন। ভাবি ওই বাড়িতে অনেক কাজ করেছে জানেন, আবার বাড়িতে এসেও একটু রেস্ট নিতে পারছে না। অদিতি সারাদিনই সাইফের থেকে দূরে দূরে রইল। সাইফও রাগে কোনো কথা বলল না। রাতে দুজন দুই দিকে ফিরে শুয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। এবার সাইফও আগ বাড়িয়ে কথা বলবে না অদিতির সাথে। দুজনের মনেই দ্বিধা কাজ করছে, কেউ কথা বলছে না আগ থেকে। আর সাইফ চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। পেছন থেকে অদিতির ফোঁপানো কান্নার আওয়াজ আসছে কানে। সাইফ তাতেও কিছু বলল না। আরো কিছু সময় পার হলো ওভাবেই। সাইফের ঘুম আসছে না, অদিতিরও কান্না থামাচ্ছে না। এতক্ষণ কান্নার শব্দ আসলেও এখন শুধু ফোঁপানোর আওয়াজ আসছে। সাইফ পেছন থেকে ঘাড় ঘুরিয়ে কিঞ্চিৎ বিরক্ত নিয়েই বলল, সারা রাত কি এমন নাটক করবে, নাকি আমাকেও একটু ঘুমাতে দিবে? আর না হলে তুমি এখানে শুয়ে শুয়ে কান্না করো, আমি অন্য রুমে গিয়ে ঘুমাচ্ছি।
অদিতি তাতেও কোনো সাড়া দিল না, চুপচাপ শুয়ে রইল ওইভাবেই। বেলা ৮টা বাজে, জানালা দিয়ে রোদ আসছে ঘরের ভেতর। চোখে মুখে পানির ছিটা পড়তেই কপাল কুঁচকালো সাইফ। এই সাত সকালে মুখে পানি কে মারছে? পিটপিট করে চোখ খুলতেই দেখলো অদিতি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল ঝাড়ছে। পরনের জলপাই রঙের একখানা সুতির শাড়ি, লম্বা চুলগুলো তোয়ালেতে ঝেড়ে এখন চিরুনি দিয়ে আঁচড়াতে লাগলো। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে! সাইফের আগের দিনের রাগ সব যেন মাটি মোমের মতো গলতে শুরু করলো অদিতিকে দেখে। অদিতি খাটের দিকে তাকাতেই দেখল সাইফ ওকেই দেখছে। অদিতি তৎক্ষণাৎই চোখ সরিয়ে নিল। সাইফের রাগ ভাঙল, অদিতির রাগ মোটেও ভাঙেনি। চিরুনিটা ড্রেসিং টেবিলের ওপরে রেখে গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। সাইফের দেখাই ব্যাঘাত ঘটায় বেশ বিরক্ত হলো। কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল অদিতির চলে যাওয়ার দিকে। কি সুন্দর বউটাকে দেখছিল, ওর এখনই চলে যেতে হলো। অদিতি যে সাইফকে দেখাই চলে গেছে তা সাইফ বেশ ভালোই টের পেল। অদিতি টেবিলে নাস্তা সাজাতে ব্যস্ত। সাইফ ফ্রেশ হয়ে নিচে নামতেই হাসান চৌধুরী চেঁচামেচি শুরু করলেন, তোমাদেরকে এমনি এমনি টাকা দেওয়া হয় নাকি সারা রাত ঘুমানোর জন্য মাইনে দিয়ে পুষছি তোমাদের? রাতের বেলা একজন অচেনা পুরুষ মানুষ বাড়ির ভেতরে ঢুকে আসে আর তোমরা কিচ্ছু করতে পারো না? সাইফ টি শার্টের হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে গেল। কি হয়েছে বাবা? আরে দেখ তো, রাতের বেলায় কে যেন বাড়ির ভেতর থেকে বেরিয়ে গেট দিয়ে বেরিয়ে গেছে। এরা কেউই ধরতেও পারেনি, তাও আবার সে পুরুষ মানুষ ছিল। সাইফের তখন মনে পড়ল সে গেটের সামনে এক জোড়া পুরুষ মানুষের জুতো দেখেছিল, কিন্তু তখন অদিতির পেছন পেছনে যাওয়ায় আর খেয়াল করা হয়নি বিষয়টা। আবার নদীর ঘরের সামনেও লাইটের আলোতে কোনো পুরুষের অভাব দেখা গেছে। হাসান চৌধুরী রাখতে রাখতে ভেতরে চলে গেল। সাইফি বাড়ির ভেতরে গেল সেই জুতোটা ওখানে আছে কিনা দেখার জন্য, কিন্তু জুতো জোড়া ওখানে আর নেই। তার কপালে দীর্ঘ ভাঁজ পড়ল। কে এসেছিল বাড়িতে? ওরা তো আজ সকালে এলো। তার মানে যখন কেউ বাড়িতে ছিল না তখন কেউ বাড়িতে এসেছিল। বাড়িতে তো শুধু নদী আর দিঘি ছিল, ওরা নিশ্চয়ই কিছু বলতে পারবে। সাইফ নদীর দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলল, তোরা তো এই কয়দিন বাড়িতেই ছিলি তাই না? নদীর জবাব না দিলেও দিঘি জবাব দিল, হ্যাঁ ভাইয়া, বাড়িতেই তো ছিলাম। সাইফের দিকে তাকিয়ে বলল, তোকে না, ওকে জিজ্ঞেস করেছি আমি। তুই চুপ করে থাক। দিঘি চুপ করে গেল। নদী ভয় পেয়ে গলা শুকিয়ে যাচ্ছে। দিঘির মতো অত গুছিয়ে মিথ্যা কথা নদী বলতে পারে না। নদী দিঘির সাথে অদিতিরও ভেতরটা শুকিয়ে আসে ভয়ে। নদী শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ বাড়িতেই তো ছিলাম। তাই কেউ আসেনি বাড়িতে? শুধু সিমি এসেছিল, আর কেউ আসেনি। সাইফ আর কথা বাড়ালো না, নিশ্চয় কিছু একটা গন্ডগোল আছে। নদীর ওপর নজর রাখতে হবে। অদিতির দিকে তাকিয়ে বলল, কলেজে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গাড়ি বের করছি। সাইফ উঠে চলে গেল। অদিতি ওপরে গেল রেডি হতে। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে নিল, শাড়ি পাল্টে কালো রঙের একটা থ্রি পিস পরে ব্যাগে কয়েকটা বই ঢুকিয়ে নিল, ব্যাগটা কাঁধে দিয়ে বেরিয়ে এলো। আঞ্জুমান আর সায়রাকে বলে বিদায় নিয়ে অদিতি গেট পার হয়ে বাইরে আসে। সাইফ গাড়িতে বসে আছে। অদিতিকে আসতে দেখে পাশের গেট খুলে দিল। অদিতি গাড়িতে উঠে বসলেই সাইফ গাড়ি স্টার্ট দিল। মিনিট পাঁচেক যাওয়ার পর অদিতি সাইফকে জিজ্ঞেস করলো, আর কত দূর কলেজ? সাইফ কোনো জবাব দিল না। অদিতি একটু অপমান বোধ করলো। আগ বাড়িয়ে কথা বলতে যাওয়াটাই ঠিক হয়নি তার। আরো 10 মিনিট পর গাড়ি এসে থামলো কলেজের সামনে। সাহেব গাড়ি থেকে নেমে এসে অদিতির পাশের দরজাটা খুলে দিল। অদিতি মুখ ভার করে গাড়ি থেকে নামলো। সাইফের করা ব্যবহারে মনটাই খারাপ হয়ে গেছে অদিতির। সাইফ অদিতির হাত নিজের হাতের মুঠোয় ধরে এগিয়ে গেল কলেজের ভেতর। অদিতি কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে সাইফের দিকে।
আরো কিছুটা সামনে যাওয়ার পরই সাইফ অদিতির কাঁধ জড়িয়ে ধরে বলল, ক্লাস খুঁজে নিতে পারবে নাকি আমাকেও যেতে হবে সাথে? অদিতি ছোট করে বলল, পারবো। সাইফ বলল, ক্লাস শেষে বাইরে অপেক্ষা করবে, আমি নিয়ে যাব এসে। অদিতি ঘাড় কাত করে এগিয়ে গেল ভবনের দিকে। সাইফও এগিয়ে গাড়িতে বসলো। অফিসে যাবে এখন। অদিতি এগিয়ে যাচ্ছে সামনে, এমন সময় একজন লোকের সঙ্গে ধাক্কা লেগে হাতের কাগজপত্রগুলো পড়ে গেল লোকটার। অদিতির বেখেয়ালির জন্য ধাক্কা লাগায় একটু ইতস্ত বোধ করলো। লোকটা হাঁটু মুড়ে বসে কাগজপত্রগুলো তুলছিল নিচ থেকে। অদিতি ভাবলো ওরও হেল্প করা উচিত। নিজেও লোকটার সাথে সাথে পেপারগুলো তুলে দিতে দিতে বলল, অনেক অনেক দুঃখিত, আমি একদমই খেয়াল করিনি। লোকটা হাস্যোজ্জ্বল মুখে বলল, ইটস ওকে, ইটস ওকে, আমিও খেয়াল করিনি। কালো ফর্মাল প্যান্ট আর ইন করা সাদা শার্ট পরনে লোকটার। দেখে মনে হচ্ছে কোনো বিদেশি সাহেব। অদিতি ভাবল একেই জিজ্ঞেস করবে ক্লাসের কথাটা। আমাকে একটু বলতে পারবেন ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা? লোকটা কাগজগুলো ঝাড়তে ঝাড়তে বলল, সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 102। আর কথা বাড়ালো না লোকটা, আবারও চলে গেল তার গন্তব্যের দিকে। অদিতি ক্লাসে গিয়ে দেখলো 25 থেকে 30 জন স্টুডেন্ট হবে। মেয়ের সংখ্যায় বেশি, সবাই অচেনা। কেমন অস্বস্তি হচ্ছে ওর। প্রথম টেবিল পাশ করে পেছনে যেতে নিলেই সামনের টেবিলের মেয়েটা ডাকলো, হেই শোনো। অদিতি পেছনে ফিরে দেখলো মেয়েটা ওর দিকেই তাকিয়ে আছে। আমাকে বলছেন? মেয়েটা হাস্যোজ্জ্বল মুখে ওপর নিচ মাথা নাড়ালো। অদিতি এগিয়ে গেল মেয়েটার কাছে। মেয়েটা অদিতির দিকে আঙ্গুল তুলে বলল, আজ প্রথম? অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মেয়েটা হেসে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আফিয়া তুমি? অদিতিও স্মিত হেসে হাত মেলালো। অদিতি, এখানেই বসো না। অদিতি আফিয়ার পাশেই বসলো। মেয়েটা বড্ড মিশুক। ক্লাসে প্রফেসর আসার আগ পর্যন্ত দুজনে গল্প করলো। বেশি কথা আফিয়াই বলেছে। ও 1 মাস ধরেই ক্লাস করছে। মোটামুটি সবাই ওর পরিচিত। কথা বলতে বলতে প্রফেসর চলে আসলো। সকলেই দাঁড়িয়ে পড়ল, গুড মর্নিং এভরিওয়ান। অদিতি দেখলো এটা সেই লোকটা যার সাথে বাইরে ধাক্কা খেয়েছিল। উনি তার মানে প্রফেসর। নিজের কাছেই ভীষণ লজ্জিত অদিতি। শেষে কিনা স্যারের সাথে ধাক্কা। হাতে টান পড়তে ধ্যান ভাঙল অদিতির। আফিয়া হাত ধরে টানছে। কি হলো, বসো। সবাই বসে পড়েছে। অদিতি একাই দাঁড়িয়ে ছিল। আফিয়ার কানে কানে বলল, উনি প্রফেসর? অদিতি দাঁত দিয়ে নখ খাটছে। শুধু ওপর নিচ মাথা নাড়ালো। অদিতির কানে কানে বলল, প্রফেসর সত্যেন্দ্রনাথ দত্ত। বলেই মুখে হাত দিয়ে ফ্যাস ফ্যাস করে হাসতে লাগলো। অদিতি কপাল কুঁচকে বলল, কি বলছেন এসব? কি বালের আপনি আপনি করছো? আমরা তো ক্লাসমেট। ওনার নাম সরোয়ার আদিত্য। আমরা ফাজলামো করেই ওনাকে সত্যেন্দ্রনাথ দত্ত বলি। সরি। সামনের বেঞ্চে বসে দুজন কি এত ফুসুফুসু করছো? আদিত্য স্যারের কথায় অদিতি এবং আফিয়া দুজনেই নড়ে চড়ে বসলো। স্যার রীতিমতো ক্লাস শুরু করলো। আফিয়া অদিতির কানে কানে আবার বলল, ক্রাশ স্যার এটা। অদিতি শুধু ঠোঁট টিপে হাসলো, কিছুই বলল না। একের পর এক কয়েকটা ক্লাস হলো। আফিয়া বেশ চঞ্চল, অদিতির মতো অত শান্ত না। পেছন থেকে রোহান আফিয়ার চুল টেনে বলল, কিরে শাকচুন্নি, আজ পাত্তাই দিচ্ছিস না? আমাদেরও দিন আসবে। আফিয়া পেছনে ঘুরে রোহানকেও লাগিয়ে দিল 2 ঘা। অদিতিকে বলল, ক্লাস শেষে কিন্তু একসাথে ফুচকা খাবো। অদিতি কোনো টাকা নিয়ে আসেনি, সেটা বলতেও লজ্জা করছে। আফিয়া আদিত্যকে চুপ থাকতে দেখে বলল, কি হলো, খাবেন না আমার সাথে ফুচকা? অদিতি কিছু বলার আগেই মেহের ক্লাসরুমে ঢুকলো। সকলের উদ্দেশ্যে জোরে জোরে বলল, আজ আর ক্লাস হবে না, এখানেই শেষ। আফিয়া লাফ দিয়ে উঠে পড়ল, ব্যাগটা কাঁধে নিয়ে। অদিতির হাত ধরে বলল, চলো চলো।
অদিতিও উপায় না পেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে আফিয়ার পেছনে পেছনে গেল। সিঁড়ি নামতে নামতে আফিয়া অদিতিকে বলল, আজকের ফুচকার ট্রিটটা আমি দিব। অদিতি স্মিত হেসে বলল, তাহলে কাল কিন্তু আমার পালা, তুমি কিন্তু না করতে পারবে না। আফিয়া চোখ মেরে বলল, ওকে ডান। কলেজের সামনের ফুচকার দোকানটায় দাঁড়িয়ে দুজন ফুচকা খাচ্ছে। খেতে খেতে আফিয়া আদিত্যকে বলল, ও, কথায় কথায় তোমার বাড়ি কোথায় সেটাই তো শোনা হয়নি। বাসা কোথায় তোমার? অদিতি ছোট করে বলল, বেইলি রোড। রোহান এসে আফিয়ার মাথায় একটা গাঁট্টা মারলো, আমাদের রেখেই ফুচকা খাচ্ছিস? আফিয়া অদিতির দিকে তাকিয়ে বলল, পরিচয় হ, আমাদের নতুন বন্ধু, ওর নাম অদিতি। মুশফিক, রোহান আর নিলয় তিনজনই অদিতির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। অদিতি ওদের সাথে হাত মেলাতে একটু অস্বস্তি বোধ করছে। আফিয়া ফুচকা মুখে নিয়েই বলল, আরে ইটস ওকে, আমাদের ফ্রেন্ডস তো সবাই। অদিতির জড়তা কাজ করলে বাধ্য হয়ে হাত মেলালো ওদের সাথে। আফিয়া নিজের ফোনটা বের করে অদিতির দিকে এগিয়ে দিয়ে বলল, ফোন নাম্বার দে। অদিতির কণ্ঠ নিচু করে বলল, আসলে আমার ফোনটা বাড়িতে রেখে এসেছি। সো হোয়াট, নাম্বার দিয়ে যা, মুখস্থ নেই তো। অদিতি দেখল গেটের বাইরে সাইফের গাড়ি এসে থেমেছে। ফুচকার প্লেটটা ফুচকাওয়ালা ভ্যানে রেখে দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে আফিয়াকে বলল, এই আমার গাড়ি এসে গেছে, আসছি হ্যাঁ। মুশফিক অদিতির যাওয়ার দিকে তাকিয়ে বলল, বাহ, নিজেদের গাড়ি। দুপুর ২টা। ফাগুন মাস পড়তেই ঢাকার গরম পড়া শুরু হয়ে যায়। কোলাহলময় শহরের শীতের তুলনায় গরমের ধাঁচ একটু বেশিই যেন। কালো গাড়িটা হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইফ, প্রায় ৫ মিনিটের মতো হবে। অফিসের কাজ শেষ না করেই ফিরেছে। অদিতিকে বাড়িতে পৌঁছে দিয়ে ফের ছুটতে হবে অফিসে। এবার অদিতিকে একটা ফোন না কিনে দিলেই নয়, এতক্ষণে কল করে জানাতো যেত। অদিতিকে গেট অতিক্রম করে আসতে দেখে সাইফের একটু স্বস্তি হলো। ২ হাত বাড়িয়ে দিল অদিতির দিকে। অদিতি এগিয়ে এসে সাইফের কাছাকাছি দাঁড়ালো। সাইফ অদিতির ব্যাগটা গাড়ির ভেতরে রেখে বলল, বেশিক্ষণ ওয়েট করতে হয়েছে? অদিতি ২ দিকে মাথা নেড়ে বলল। সাইফ গাড়ির ডোরটা ওপেন করে দিল। অদিতি উঠে বসলো। দুজনে রওনা হলো বাড়ির দিকে। সাইফ ড্রাইভ করতে করতে বলল, কেমন লাগলো কলেজ? অদিতি ছোট করে জবাব দিল, ভালোই। সাইফ বেশ বুঝতে পারছে বউটা ভীষণ রেগে আছে। গাড়িটা বাড়ির সামনে থামিয়ে বলল, এখন সময় নেই বউজান, বাড়িতে এসেই আপনার অভিমানের বিষয়টা দেখব। আসছি, আল্লাহ হাফেজ। সাইফ গাড়ি ঘুরিয়ে চলে গেল। অদিতিও ভেতরে ঢুকছে গেট দিয়ে। বড্ড ক্লান্ত লাগছে তার। পেছন থেকেই কেউ একজন ডাকলো, ভাবি। অদিতি থামলো, কণ্ঠস্বর কিছুটা পরিচিত মনে হলেও ঠিকঠাক চিহ্নিত করতে পারল না। ডাকের উৎস খুঁজতেই চারিদিকে চোখ বুলায়। গেটের অপর প্রান্তে বাইক নিয়ে দাঁড়ানো ছেলেটা হাত উঁচু করলো। অদিতি বুঝল এই ডেকেছে। হেলমেটটা উন্মুক্ত করতেই অদিতির কাছে সবটা স্পষ্ট হলো। এটা তুমুল। অদিতি বাড়ির দিকে একবার দেখলো, তারপর দারোয়ানকে বলল, চাচা আপনি একটু চা পানি খেয়ে আসুন, অনেকক্ষণ হলো বসে আছেন। দারোয়ান অদিতির কথায় খুব খুশি হলো। গেট পেরিয়ে বেরিয়ে গেল বাইরের দোকানটায় যাওয়ার জন্য। অদিতির সতর্ক পায়ে এগিয়ে গেল তুমুলের দিকে। অদিতি কাছাকাছি আসতেই তুমুল সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে কি করছেন? তাও এই সময়? তুমুল বিনিময়ের সাথে বলো, নদীকে ফোনে পাচ্ছি না ভাবি। বাইকে ঝোলানো ব্যাগটা অদিতির হাতে দিয়ে বলো, এটা একটু নদীকে দিয়ে দিবেন প্লিজ, ওর জন্য কিনেছি, প্লিজ ভাবি, না করবেন না। তুমুলের রিকোয়েস্ট ফেলতে না পেরে অদিতি ব্যাগটা নিয়ে নিল। ঠিক আছে, নিলাম, আপনি এখন যান প্লিজ। তুমুল আর দেরি করলো না, বাইক নিয়ে চলে গেল দ্রুত করে। অদিতিও শপিং ব্যাগটা নিজের ব্যাগে ভরে বাড়িতে প্রবেশ করলো। দরজা খুলে দিল সায়রা। অদিতি ভেতরে ঢোকে ড্রয়িং রুমে বা আশেপাশে কোথাও নদীকে পায় না খুঁজে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে।
নদীর রুমে গিয়ে দরজায় টোকা দেয়। নদীর গলা উঁচিয়ে বলে, খোলাই আছে। অদিতিকে ঢুকতে দেখেই নদী তড়িঘড়ি করে বিছানা থেকে নামলো। অদিতি হেসে এগিয়ে আসে নদীর দিকে, ব্যাগটা বাড়িয়ে দিয়ে বলল, তুমুল ভাইয়া পাঠিয়েছে, নাও। নদী কিঞ্চিত অবাক হয়ে বলল, তুমি ওকে কোথায় পেলে আবার? আর বলিও না, আমি কলেজ থেকে ফিরছি সেই সময়ই গেটের সামনে এসে দেখা হলো। নদী ব্যাগটা খুলে দেখলো তাতে মেরুন রঙের একটা গাউন, সাথে একটা ছোট্ট চিরকুট। ম্যাডাম, কাল এটা পরে তৈরি থাকবেন, ঘুরতে নিয়ে যাব আপনাকে, লাভ ইউ। নদী মুচকি হেসে অদিতির হাতটা ধরে বলল, থ্যাংক ইউ। অদিতি রুমে চলে গেল। রাত প্রায় 11টার পর সাইফ বাড়িতে আসে। বাড়ির সকলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কেবলই অদিতি ড্রয়িং রুমে বসে সাইফের অপেক্ষায় ঝিমাচ্ছে। তারপর সাইফ আসে, ফ্রেশ হয়ে ফের ল্যাপটপ নিয়ে বসে। অদিতি ঘুম ঘুম চোখে সাইফের সামনে দাঁড়িয়ে বলল, নিচে যাবেন নাকি খাবার এখানে নিয়ে আসবো? সাইফ ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেই বলে, খেয়ে এসেছি। অদিতি কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সাইফের হঠাৎই মনে পড়ল অদিতির জন্য আনা গিফটের কথা, কিন্তু অদিতি এতক্ষণে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। নিজের তুলনা নিজের ভুলো মনকে কয়েকটা গালি দিল সাইফ। প্যাকেটটা হাতে নিয়েই অদিতির কাছে যায়। এই তো শুয়েছ, এর মধ্যেই ঘুম? সাইফ অদিতির মুখের কাছে কম্ফোর্টারটা সরিয়ে আলতো করে গাল ছুঁয়ে দিল। অদিতি, এই অদিতি, বউ শুনছো? আমার বাচ্চা বিড়ালটা। অদিতি চোখ মুখ কুঁচকে ফেলে। কাঁচা ঘুমে ডিস্টার্ব করা মোটেও ভালো লাগছে না তার। চোখটা বন্ধ রেখেই বলো, শুনছি তো, দেখো তোমার জন্য কি এনেছি। অদিতি এবার চোখ তুলল। সাইফের হাতে একটা খাপ। অদিতি ভালো করে দেখে বুঝলো এটা একটা মোবাইল ফোন। সাইফের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সাইফ ফোনটা খাপ থেকে বের করে অদিতিকে বলে। অদিতি ঘুম ছেড়ে ফেলে উঠে বসলো। স্মার্টফোন সত্যি অনেক পছন্দ হয়েছে। খুশিতে গদগদ হয়ে বলল, এটা বুঝি আমার? না, আমার বউয়ের। অদিতি ফোনটার দিকে তাকিয়ে হাত বাড়াতেই সাইফ ফোনটা দূরে সরিয়ে নিয়ে নিজের গাল দেখালো আঙ্গুল দিয়ে। অদিতি মুচকি হেসে ছোট্ট করে একটা হামি দিল সাইফের গালে। সাইফ মোবাইলটা অদিতির দিকে দিল। সিম কার্ড দিয়ে দিয়েছি, এখন এখান থেকে এটা তোমার। গত 2 দিন যাবৎ রাত 12টার আগে বাড়ি ফেরে না তোজা, বেরিয়ে যায় সেই 8-9টার দিকে। কবিতাকে মানিক নয়তো আকবর স্কুলে দিয়ে আসে, আবার ওরাই কেউ নিয়ে আসে। লতিফার সাথে খায় দায় ঘুমায়। তুজা রাতে এসে ঘুমন্ত কবিতাকেই একবার দেখে যায়। আজ 2-3 দিন হয়ে গেল জাবেদের দোকানেও যায়নি কবিতা। মনমনা হয়ে সোফায় বই নিয়ে বসে আছে। লতিফা দুধ গরম করে এনে কবিতাকে দিল। কবিতা মুখ ভার করেই বলল, ও দাদু, আব্বাই কই গেল? হেলা হ্যার মেলা কাম, তুমি খাও। কবিতা দুধের গ্লাসটা সরিয়ে দিয়ে বলল, আমারে 5টা টাকা দিবা দাদু? লতিফা ভুরু কুঞ্চিত করে বলল, কি করবা টাকা দিয়া? কবিতা বাচ্চা সুলভ কণ্ঠে বলল, স্কুলে যাওনের পথে একখান লোক পড়ে, আর একটা পুরান থালা নিয়ে হের মধ্যে টাকা কুড়ায়, রোজ আমার সামনে হাত বাড়ায়। মানিক চাচা 1 টাকাও দেয় না। আইজ তুমি আমারে 5টা টাকা দিবা, আমি হ্যারে দিমু। লতিফা হাসলো, আচ্ছা দিমু, অহন খাও, তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তৈরি হওন লাগবো তো, মানিক চইল্লা আইব বলে। কবিতা দুধটা খেয়ে রেডি হয়ে নিল স্কুল ড্রেসটা পরে। পিঠ পর্যন্ত চুলগুলো কদভানু লাল ফিতা দিয়ে বেণি করে দেয়। মানিক এসে গেটের সামনে ডাকছে, কই রে কবিতা, হয় নাই? হইছে, খাড়াও। লতিফা কবিতাকে এনে 20 টাকার একটা নোট দিল। কবিতা টাকাটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল।
এইটা তো বড় টাকা দাদু, ৫ টাকা দাও। লতিফা স্কুল ব্যাগটা কবিতার কাঁধে দিয়ে বলল, এইটাই দিও। কবিতা টাকা হাতে নিয়ে বেরিয়ে যায়। মানিক সাইকেলে চড়িয়ে স্কুলে দিয়ে আসে কবিতাকে। সকাল সকাল নদীর মনটা খুব খুশি। আজ তুমুলের সাথে ঘুরতে যাবে। নাস্তা করতে ডাইনিংয়ে আসে সে। অদিতি খাবার আনছে কিচেন থেকে। দিঘির পরীক্ষা চলছে। গালে হাত দিয়ে সোফায় বসে আছে। নদী পাশে বসে কনুই দিয়ে মৃদু গুঁতা মারল। কি ভাবছিস রে? দিঘি নদীকে হেলান দিয়ে বলল, ভাবছি কবিতার কথা। কি মিষ্টি মেয়েটা বল। হুম। সাইফ রেডি হয়ে নিচে নামে। অদিতি খাবার দিচ্ছে সবাইকে। হাসান চৌধুরী খুব ভোরে বেরিয়ে গেছে। আঞ্জুমান অদিতিকে বলল, তুই বস, খেয়ে নে, আবার কলেজে যাবি তো। অদিতি খেয়ে নিল। রেডি হয়ে বেরিয়ে আসলো কলেজে যাবার জন্য। আজও সাইফ ওকে পৌঁছে দিয়ে তারপর অফিসে যাবে। গাড়ি থেকে নামার সময় সাইফ ওয়ালেট থেকে কয়েকটা ৫০০ টাকার নোট অদিতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা রাখো। অদিতি টাকাটার দিকে তাকিয়ে বলল, এটা কেন? প্রয়োজন হতে পারে। অদিতি টাকাটা নিয়ে ব্যাগে রাখলো। সাইফ অদিতিকে আরো বলল, আমার নাম্বারটা সেভ করে দিয়েছি, ক্লাস শেষে কল দিবা। আচ্ছা। অদিতি ভেতরে চলে গেল। সাইফও চলে গেল অফিসের উদ্দেশ্যে। গেট পার হতেই আভিয়া এলো কোত্থেকে ছুটে। হেই সুইটহার্ট। অদিতি মুচকি হেসে বলল, কেমন আছো? আভিয়া অদিতির হাতটা ধরে বলল, আমি তো ভালোই থাকি। চল, স্কুলে চল। দুজনে ক্লাসে গিয়ে বসলো। আজ ফার্স্ট বেঞ্চটাতে অন্যরা বসেছে। অদিতি আর আভিয়া দ্বিতীয় বেঞ্চটাতে বসলো। আভিয়া গায়ে ওড়না পরে না। বিষয়টা অদিতির কেমন যেন লাগলেও মুখে কিছুই বলে না। পরনে লেগিংস আর একটা ওয়ান পিস। চুইংগাম চিবোচ্ছে আর ফোন চাপছে। ওয়ান পিস চুইংগাম চাপছে আর ফোন চাপছে। অদিতির দিকে তাকিয়ে বলল, তোমাকে বললাম নাম্বারটা দিতে। অদিতি নিজের ফোনটা বের করে আভিয়ার দিকে এগিয়ে দিল। আভিয়া ফোনটা এদিকে ওদিকে ঘুরিয়ে দেখল। বাবা, এত দামি ফোন, নতুন মনে হচ্ছে। অদিতি মুচকি হেসে শুধু ওপর নিচ মাথা নাড়ালো। আভিয়া অদিতির ফোনে নিজের নাম্বারটা তুলে কল করলো। তারপর অদিতিকে দিয়ে দিল, এটা আমার নাম্বার, সেভ করে নে। কিছুক্ষণ পর মুশফিক আর রোহান এলো। ওদের পেছনের সিটে বসলো দুজন। রোহান অদিতির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই অদিতি। অদিতি আজ হাত মেলালো না, পেছন ফিরলও না, শুধু মুখে বলল হাই। রোহান অদিতির দিকে তাকিয়ে নাক কুঁচকালো। আভিয়াও মুখ বেঁকালো রোহানকে। ক্লাসের ফাঁকেও রোহান এটা ওটা জিজ্ঞেস করছে অদিতিকে, কিন্তু অদিতি তেমন রেসপন্স করে না। ক্লাস শেষে অদিতি আভিয়া নিজেই বলল, আজ কিন্তু তোর ট্রিট দেওয়ার কথা বেবি। অদিতি স্মিত হেসে বলল, নিশ্চয়। রোহান আর মুশফিক বলল, আমরা কি বাদ? আভিয়া ওদের বলল, একদমই না, তোদেরও দিবে। কিরে বেব, দিবি বল। অদিতি মাথা নেড়ে শুধু সৌজন্যমূলক হাসি দিল। মাঠে চারজন গোল হয়ে ফুচকা খাচ্ছে। অদিতি খেতে খেতে ভুলেই গেছে সাইফকে কল দেওয়ার কথা। ২টা বাজতেই সাইফ নিজের থেকে কল করলো অদিতিকে। রোহান অদিতিকে বলল, আচ্ছা অদিতি, তোমার ফ্যামিলির সবাই কি তোমার মতো এত কিউট? মুশফিক ঠোঁট টিপে হাসলো। রোহান যে অদিতিকে পটানোর চেষ্টা করছে তা ও ভালোই বুঝেছে। আবার কিছু বলবে রোহান। এমন সময় অদিতির কল আসলো। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো সাইফের নাম্বার। অদিতি দাঁত দিয়ে জিভ কেটে কলটা রিসিভ করলো। ওপাশ থেকে শোনা যায় সাইফের হাসিখুশি কণ্ঠস্বর। ক্লাস শেষ হয়েছে বাচ্চা বিড়াল? আমি এক্ষুনি আপনাকে কল করতাম। হ্যাঁ, শেষ ক্লাস। ভেতরেই ওয়েট করো, আমি ১০ মিনিটে আসছি। অদিতি কল কেটে ফোনটা আবারও ব্যাগে রেখে দিল। ওদের উদ্দেশ্যে বলল, আমি আসছি তাহলে। আফিয়া কিছুটা জোর দিয়েই বলল, আর একটু বস, একটু পর বাড়ি গেলে কি এমন হবে? অদিতি ব্যাগ কাঁধে নিয়ে উঠে পড়ল। না রে, উনি রাগ করবেন। রোহান কপাল কুঁচকালো। এই উনিটা আবার কে? রোহান বলল, তাহলে আফি?
চল আমরাও উঠি। আফিয়াও সায় দিল, চারজনেই উঠল। অদিতি ফুচকার বিলটা মিটিয়ে ক্যান্টিন থেকে পানি খেয়ে নিল। এতক্ষণে সাইফ এসে গিয়েছে। চারজনে গেট পেরিয়ে বেরিয়ে আসছে। সাইফ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে ফরমাল পোশাক, কোটটা খুলে হাতে নিয়েছে, চোখে সানগ্লাস। অদিতি সাইফের দিকে এগিয়ে গেল। সাইফ চোখ থেকে সানগ্লাসটা খুলে মুচকি হেসে অদিতির সামনে দাঁড়িয়ে সামান্য জড়িয়ে ধরল। আফিয়া আর রোহান সেইটা সেলফি তুলতে ব্যস্ত। মুশফিক দুজনেকে ঢেকে দেখালো দৃশ্যটা। ওরা দুজনেই হতবাক। অদিতিকে যথেষ্ট ভদ্রই লাগে, তবে এটা কে? রোহান দাঁত কিরমির করে বলল, মালটা কে বলতো? মুশফিক বলল, কি জানি ভাই, আমার তো কেমন সন্দেহ হচ্ছে। আফিয়া দুজনকে থামিয়ে বলল, তোরা চুপ কর তো। ভাই, ও তো ভাইও তো হতে পারে। দেখিস না ছেলেটা কত সুন্দর, অদিতিরই কোনো ফ্যামিলি মেম্বার হবে। রোহান কনফিউশন নিয়েই বলল, হবে বলেছিস? আফিয়া ঝাঁঝিয়ে উঠে বলল, না হওয়ার কি আছে, এতক্ষণ তো খুব বলছিলি। অদিতি, তোমার ফ্যামিলির সবাই কি তোমার মতোই কিউট নাকি? কথাটা ব্যঙ্গ করে বলল আফিয়া, তারপর চোখ ছোট ছোট করে রোহানের দিকে তাকায়। ব্যাপারটা কি বলতো? তোর এত সমস্যা কিসের? ভাই হোক বা বয়ফ্রেন্ড, তোর কি তাতে? রোহান ঘাড় চুলকাতে চুলকাতে বলল, ভালো লেগেছে বাল। মুশফিক আর আফিয়া খিলখিল করে হেসে ফেলল। রোহান মুখ কালো করেই বলল, হাসার কি আছে? মুশফিক হাসতে হাসতেই বলল, নিজের চেহারাটা দেখ ভাই, বাদুড়ের গলায় মুক্তোর মালা মানাবে না। রোহান আফিয়াকে রিকোয়েস্ট করে বলল, বান্ধবী ম্যানেজ করে দে না, ওই দে না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড। আফিয়া একটু ভেবে বলল, যদি ছেলেটা ওর ভাই হয়, তাহলে অদিতির ভাবি হচ্ছি আমি। তিনজনেই হাসলো। রোহান আফিয়ার থেকে অদিতির নাম্বারটাও নিয়ে নিল। আজ সাইফ অদিতিকে নিয়ে বাড়িতে এসেছে, অফিসে যায়নি। আর ফ্রেশ হয়ে অদিতি নিচে গেছে। সাইফ ডিভানে গা এলিয়ে মোবাইলের গেম খেলে। অদিতির ফোনটা পাশেই, টুং করে শব্দে মেসেজ আসে। সাইফ গেমটা পজ করে অদিতির ফোন হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে মেসেজটা, হাই অদিতি, ঠিকঠাক পৌঁছে গেছে তো? সাইফ ভুরু গুটিয়ে নিল। নাম্বারটা সেভ করা না। অদিতির ফোনে শুধু তিনটা নাম্বার সেভ করা, একটা আঞ্জুমান, আরেকটা সাইফের, আর এই দুইটা সাইফ নিজেই সেভ করে দিয়েছে। তৃতীয় নাম্বারটা আফিয়ার। এর মধ্যেই আবার মেসেজ আসে, আমি রোহান, চিনেছ? একসাথে ফুচকা খেলাম। সাইফের মাথায় এবার কিছুটা ধরল, কলেজের কেউ হবে। সাইফ টেক্সট করে বলে, কল মি। রোহান তো মহা খুশি, অদিতি নিজে থেকে কল দিতে বলেছে। ব্যালকনির ঝিরিঝিরি শীতল হাওয়ায় সাইফের সিল্কি চুলগুলো নড়ে চড়ে উঠছে বারবার। গায়ে ব্ল্যাক কালারের ওভার সাইজ হুডি। এক হাত হুডির পকেটে গুজে, অপর হাতে শক্ত করে ধরে আছে অদিতির মোবাইল। চোখ মুখ কঠিন, চোয়াল শক্ত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। কলের অপেক্ষা করছে মেসেজ করা মানুষটার। কারণ ব্যক্তিটি জানিয়েছে ৫ মিনিট পরে কল করবে। ৫ মিনিট গিয়ে ২০ মিনিটে ঠেকেছে, কিন্তু এখনো কল আসেনি। সাইফও চাচ্ছে না কলটা সে করতে। সাইফ চাচ্ছে মেসেজ করা ব্যক্তি আগে কল করুক। কার এত বড় সাহস তার বউকে মেসেজ দেয় রাত বিরাতে? সে রাতে আর কল আসলো না। সাইফও অদিতিকে কিছুই বলেনি, কারণ সাইফ জানে অদিতি ফোনের বিষয়ে এত ভালো বোঝে না। কিছু বোঝে না বললেই চলে। আগে কখনো স্মার্টফোন ব্যবহার তো দূরে থাক, দেখেওনি। গ্রামের মেয়ে তো তাই। আর বুঝলেও বা কি, এইসবে অদিতির রুচি আসবে না। সে যে কোনো ছেলে বন্ধুকে নাম্বার দিয়ে আসবে, কিন্তু যে মেসেজটা করেছে সে নিশ্চয়ই জেনে বুঝেই করেছে। তাকে একটা শিক্ষা তো দিতেই হয়। পরের দিন সকালে সাইফের ঘুম ভাঙে অদিতির আগেই। কাল প্রায় রাত ৩টা পর্যন্ত জেগেছিল। মাথাটা বড্ড ধরে আছে। অদিতি ঘুমোচ্ছে ভেবে আর ডাকলো না। নিচে চলে গেল কিচেনে কফি বানানোর জন্য।
কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় সাইফের চোখ ছানাবড়া হয়ে গেল। অনেকটা ঝুঁকে একটা কাপড় দিয়ে ডাইনিং টেবিলটা পরিষ্কার করছে চামেলি। রোজকার মতো আজও কোমর, পিঠ এবং বুকের খাঁজ উন্মুক্ত রেখে শাড়ি পরেছে। ঝুঁকে টেবিল মোছার দরুন আরো বেশি বিশ্রী লাগছে তার গলার নিচের অংশটা। সাইফকে সিঁড়ি দিয়ে নামতে দেখে একটা কামুকি হাসি দিল, যেটা ওর বরাবরেরই অভ্যাস। সাইফ গটগট পায়ে সিঁড়ি থেকে নেমে এসে চামেলির সামনে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কি করছেন? চামেলি কাজ থামিয়ে সাইফের দিকে ঘুরে কোমরে হাত দিয়ে বলল, ও মা, দেখেন না কাম করতেছি। আমি হইলাম কামের লোক। কাম ছাড়া কি আর অন্য কোনো বাড়িতে খোশ গল্প করার সময় আছে এই চামেলির? সাইফের বরাবরই পছন্দ নয় চামেলিকে। পুরোপুরি না জানলেও তার ভাবভঙ্গিতে চরিত্র সম্পর্কে অনেকটাই আন্দাজ করতে পারে সাইফ। এই মহিলা মোটেও সুবিধার না। তার পোশাক আশাকে তার চরিত্রের অর্ধেক পরিচয় দিয়ে দেয়। তারপরও সুফিয়ানের মুখ থেকে অনেক শুনেছে এই মহিলার ব্যাপারে। সাইফ কপাল কুঁচকে কিছুটা রাগান্বিত হয়ে বলল, আপনাকে কে কাজে দিয়েছে এই বাড়িতে? চামেলি টেবিল মুছতে মুছতেই বলল, আমনের মাই, ক্যাডাই আবার? সাইফ মনে মনে ভাবছে, মা এই মহিলাটাকে কাজ করার জন্য আনলো? দেশে কি আর লোক ছিল না? লোকের কি অভাব পড়েছিল? সাইফকে বললেই তো সাইফ কাজের লোক জোগাড় করে দিত। চামেলি নিজের হাতে চুল পেঁচাতে পেঁচাতে কোমর দুলিয়ে দুলিয়ে সাইফের দিকে এগিয়ে আসলো। তা বাবু, এত ভোরে ভোরে ঘুম ভেঙেছে নাকি ঘুমাননি এখনো? ঘুমাবো না কেন? চামেলি খিলখিল করে হেসে বলল, না, নতুন নতুন বিয়ে করছেন, নাও ঘুমাইতে পারেন। কপট রাখতে গিয়ে বলল, মা কাজ দিয়েছে, কাজ করুন চুপ করে। কাজের বাইরে কোনো বাড়তি কথা বলবেন না। বাড়িতে কথা আমার একেবারে পছন্দ না। সাইফ কিচেনের দিকে এগিয়ে গেলে চামেলি পেছন থেকে মুখ ভেঙচি দিল। এ আবার কেমন বেডা মানুষ? মুখে একটু রসকস কিচ্ছু নাই। সাইফকে কিচেনে টুকটাক কাজ বা শব্দ করতে দেখে চামেলি এগিয়ে গেল সেই দিকে। কিছু লাগলে আমারে কইতে পারেন, আমি বানাইয়া দিমু। আপনাকে কিছু বলেছি আমি বানিয়ে দিতে? চুপচাপ নিজের কাজ করুন। চামেলি আরেক দফা ভেঙচি কেটে চলে গেল ড্রয়িং রুমের দিকে। সাইফ কফি নিয়ে রুমের দিকে গিয়ে দেখলো অদিতি উঠে পড়েছে। আর একটু ঘুমাতে পারেন ম্যাডাম, এখন থেকে সকাল সকাল উঠতে হবে না। মা কাজের লোক রেখেছে নতুন। অদিতি বলল, কালী মা আমাকে বলেছে। সাইফ চোখ ছোট ছোট করে বলল, তুমি জানতে? তাহলে আমাকে কেন বললে না? বলার কি আছে, একটা কাজের লোক রাখবে বাড়িতে, এত এত কিছু বলার কি আছে? সাইফ কথা বাড়ালো না, শুধু বলল, মহিলাটাকে খুব একটা ভালো লাগলো না। মনে হয় ক্যারেক্টারের প্রবলেম আছে, ওর সাথে একদমই বেশি কথা বলবে না। অদিতি ঘাড় কাত করে সম্মতি জানালো। সাইফ বলল, রেডি হয়ে নিচে আসো নাস্তা করে, আবার কলেজেও যেতে হবে তো। ৯টার আগে কলেজে এসে গেছে রোহান আর মুশফিক। যদিও রোহান মুশফিকের আগেই এসেছে, তবে মুশফিক মাত্রই এলো। রোহান হাসি খুশি মুখেই মুশফিকের দিকে এগিয়ে এসে হ্যান্ডশেক করলো। মুশফিক রোহানের খুশি খুশি ভাব দেখেই বুঝতে পারছে আজ কিছু একটা হয়েছে। কি রে, এত খুশি দেখাচ্ছে কেন তোকে? রোহান চিল একটা ভাব নিয়ে বলল, আমার তো লটারি লেগে গেছে রে, লটারি। তাই? তা ক কোটি টাকার লটারি লেগে জিতলি রে ভাই? রোহান মুশফিকের কাঁধে চাপড় দিয়ে বলল, অদিতি তো আমার উপরে ফিদা রে ভাই। মুশফিক ফিক করে হেসে ফেলল, হেই, ঢপ মারছিস? আরে না বেডা, সত্যি। কাল ওকে মেসেজ দিলাম, পরে ও নিজেই কল দিতে বলল আমায়। মুশফিক সন্দিহান চোখে আছে তাকিয়ে রোহানের দিকে। রোহান পকেট থেকে ফোনটা বের করে বলল, বিশ্বাস না করলে এই দেখ, এই দেখ, স্পষ্ট মেসেজ লেখা আছে। মুশফিক দেখল সত্যি। রোহানের কাঁধে চাপড় দিয়ে বলল, আহারে ভাই,
তোর তো সত্যি সত্যি লটারি লেগে গেছে। ইতিমধ্যেই সাইফ অদিতি চলে এসেছে কলেজের গেটে। মুশফিক কনুই দিয়ে গুঁতা দিয়ে দেখলো রোহানকে। রোহান ঈষৎ কাঁপলো, কপাল কুঁচকালো, কারণ আজও সেই ছেলেটা এসেছে অদিতির সঙ্গে। মুশফিকের হাত ধরেই টেনে নিয়ে গেল, যেতে যেতে বলল, আরে ভাই, আজ অদিতিকে জিজ্ঞেস করতেই হবে এটা ওর কে। অদিতি গেট পার হয়ে কলেজে ঢুকতেই সাইফ চলে গেল। রোহান আর মুশফিক এগিয়ে এলো অদিতির দিকে। হাই অদিতি। অদিতি হাঁটা থামালো না, হেঁটে যেতে যেতেই বলল, হ্যালো। রোহান আর মুশফিকও অদিতির পেছনে পেছনে হাঁটছে। অদিতিকে ডেকে কিছু বলতে যাবে, অমনি সামনে পড়ে আদিত্য স্যার। রোহান মুখ বন্ধ করে ফেলে। আদিত্য অদিতির দিকে তাকিয়ে বলল, অদিতি রাইট? অদিতি সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ইয়েস স্যার। আদিত্য চশমা ঠিক করতে করতে বলল, তারপর কেমন লাগছে আমাদের কলেজ? জি স্যার, অনেক ভালো। গুড। মনোযোগ দিয়ে পড়াশোনা করিও কিন্তু। ইটস ইয়েস স্যার, থ্যাংক ইউ। অদিতি পাশ কাটিয়ে চলে গেল, কিন্তু আদিত্য তাকিয়ে রইল অদিতির চলে যাওয়ার দিকে। রোহান আর মুশফিকও চলে গেল অদিতির পিছু পিছু। আজ আফিয়া এখনো আসেনি। অদিতি গিয়ে সামনের বেঞ্চটা ফাঁকা পেল, ওখানেই বসলো। অদিতি পাশেই বসলো। রোহান অদিতির কিঞ্চিত কপাল কুঁচকে বলল, এ কি, আপনি এখানে বসছেন কেন? আপনি পেছনে বসেন, এখানে আফিয়া বসবে। রোহান একটু লজ্জা বোধ করলো অদিতির ব্যবহারে। আফিয়া মনে হয় আজ আর আসবে না, এতক্ষণ তো এসে যেত আসার হলে। অদিতি মুখ ভার করে বলল, তবু থাক, আপনি বসুন, আমি পেছনেই যাচ্ছি। রোহান একটু অপমান বোধ করলো। অদিতি উঠে যেতে নিলে অমনি দরজা দিয়ে হুড়মুড় করে ঢুকলো আফিয়া। অদিতির দিকে দুই হাত বাড়িয়ে এগিয়ে আসলো। এসে গেছি বেব। অদিতির অদিতির মুখে হাসি ফুটে উঠল। রোহান অদিতিকে বলল, তোমরা দুজন এখানেই বসো, আমি পেছনে যাচ্ছি। আফিয়া আর অদিতি বসলো সেখানেই। আফিয়া দৌড়ে আসার দরুন হাঁপাচ্ছে। অদিতির কাঁধে কনুই ঠেকিয়ে বলল, তা নন্দিনী, কি অবস্থা আপনার? অদিতি কপাল কুঁচকায়, ননদিনী মানে? আফিয়া একটু ধাক্কা দিয়ে বলল, ননদিনী মানে বুঝিস না তুই? বুঝি, কিন্তু আমাকে বলছিস কেন? আফিয়া লাজুক হাসলো। হতেও তো পারি কোনোদিন। এবার থেকে বই বের করতে করতে বলল, কোনো চান্স নেই, কারণ আমার কোনো ভাই নেই। আফিয়া একদম থম হয়ে গেল। মানে কি? অদিতি কিছু বলার আগেই প্রফেসর ক্লাসে ঢুকলো। পরপর দুইটা ক্লাস হওয়ার পরেই অদিতির ফোনে কল আসে। সাইফ কল করেছে। অদিতি ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। ওপাশ থেকে শোনা যায় সাইফের হাসিখুশি কণ্ঠস্বর, বেবি। অদিতি আফিয়ার দিকে তাকিয়ে আর একটু জানালার পাশে ভেসে এলো। মুখে হাত দিয়ে ফোনের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি হচ্ছেটা কি? ক্লাসে আছি তো। কয়টা ক্লাস হলো? দুইটা। চলে এসো, আজ আর ক্লাস করতে হবে না। অদিতি অবাক হয়ে বলল, এমা কেন? কারণ আজকে আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাব। অদিতির ঠোঁটে হাসি ফোটে। ঢাকায় এসেছে পর থেকে একদিনও ঘুরতে যায়নি সাইফের সাথে। মিষ্টি হেসে বলল, কখন আসবো? এখনই, বাইরে ওয়েট করছি আমি। অদিতি উঠে ফোনটা ব্যাগে ভরে নিয়ে যেতে যেতে আভিয়াকে বলল, আমি আসছি, বাই। আভিয়া পেছন থেকে টেনে ধরে বলল, এই কোথায় যাচ্ছিস? অদিতি পেছনে ফেরে না, যেতে যেতেই বলে, যেতে হবে আমায়। রোহানা উঠে অদিতির পিছু পিছু গেল। বারান্দায় দাঁড়িয়ে দেখলো কালকে সেই ছেলেটা। সাথে অদিতি গাড়িতে উঠে গেল। রোহান মুখ গোমড়া করে ক্লাসে চলে আসে। আজ তিনজনের কারোরই ক্লাসে মন বসছে না। ওটা অদিতির ভাইও না, তাহলে কে? তিনজনে খুব গসিপ করে অদিতিকে নিয়ে। রোহান মুখ গোমড়া করে আফিয়াকে বলে, যখন ও বলল ওটা ওর ভাই না, তুই জিজ্ঞেস করবি না তাহলে কে? আর তার মধ্যে স্যার এসে পড়েছিল তো, তাই আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি। আজকে আবার কল দিতে হবে, অদিতিকে বলতে হবে সবটা, জিজ্ঞেস করতে হবে ওটা কে।
অদিতি আর সাইফ আজ সন্ধ্যা পর্যন্ত ঘুরেছে। সন্ধ্যার পরপরই বাসায় ফিরল দুজন। অদিতি রোজকার মতো ফ্রেশ হয়ে সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত। সাইফ আজও অপেক্ষায় আছে কখন ফোন আসবে। ইতিমধ্যে ফোনের রিংটা বেজে উঠল। সাইফ দেখল কালকে সেই নাম্বার। ফোনটা রিসিভ করে কানে নিতেই বলল, হাই অদিতি। সাহেব কথা বলে না, শুধু ফোনটা কানে চেপে রাখে। রোহন আবারও বলল, আচ্ছা একটা কথা বলি, কিছু মনে করবে না তো? আসলে বলছিলাম যে তোমাকে রোজ যে ছেলেটা দিয়ে যায় ওইটা তোমার কে হয়? তোমার বয়ফ্রেন্ড নাকি? সাইব গম্ভীর ভারিক্কি গলায় জবাব দিল, বিবাহিত মেয়েদের কখনো বয়ফ্রেন্ড থাকে না, তাকে হাজবেন্ড। পুরুষ কণ্ঠ শুনে রোহানের কপাল কুঁচকে আসে। আপনি কে? সাইফ পাল্টা প্রশ্ন করে, তুই কে? সাইফের মুখে তুই সম্বোধন শুনে রোহান একটু ঘাবড়ায়। ইয়ে, আমি অদিতিকে ফোন করেছি। আপনি কে? আমি অদিতির হাজবেন্ড। রোহান যেন আকাশ থেকে পড়ল। অদিতি বিবাহিত? রোহানের ভাবনার মধ্যেই সাইফ এবার বলল, এবার নিজের পরিচয়টা সুন্দর করে দাও। রোহান নিজেকে ঠিক রাখার চেষ্টা করে আমতা আমতা করতে থাকে। আসলে আমি অদিতির ক্লাস ফ্রেন্ড। আমার নাম রোহান। নাম্বার পেলে কোথা থেকে? অদিতিই দিয়েছে, আর কলও করতে বলেছিল রাতে। সেই জন্যই। সাইফের জোয়াল শক্ত হয়ে আসে। নাম্বারটা যে অদিতি দিয়েছে তার কি প্রমাণ? অদিতির নাম্বার অদিতি না দিলে আমি কোথা থেকে পেলাম? আজব। আর তাছাড়া, কথা শেষ হওয়ার আগেই মুখের ওপরে কলটা কেটে দিল সাইফ। রোহান বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তাই ফোনটা বেডে ছুঁড়ে দিয়ে দ্রুত করে নিচে চলে গেল। তার মেজাজটা আজ চরম পর্যায়ে পৌঁছেছে। অদিতি কোনো ছেলেকে নাম্বার দিয়ে এসেছে কল করার জন্য। সুন্দর মুখশ্রীটা রাগে রক্তবর্ণ হয়ে গেছে যেন। শরীরের শিরা উপশিরাগুলো দপদপ করে রাখছে। অদিতি কিচেনে নাস্তা বানাতে ব্যস্ত। সাইফ আচমকা গিয়ে গলা চেপে ধরল অদিতির। আচমকা এমন কাণ্ডে অদিতির সাথে ভড়কে গেল চামেলিও। নিজের শক্ত পুরুষালী হাতের চাপে ধরেছে অদিতির কণ্ঠনালী। অদিতির শ্বাস আটকে আসছে যেন। সাইফ দাঁতে দাঁত পিষে বলল, ছেলে বন্ধুকে নাম্বার দিয়ে আসা? পাখনা গজিয়েছে খুব। এমন পাখনা আমি ছাড়তে জানি। অদিতির চোখ উল্টাতেই সাইফ ছেড়ে দিল। আরেকটু হলে নিঃশ্বাস বেরিয়ে যেত যেন। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, কি করেছি আমি? মারছেন কেন? সাইফ রাগে ফেটে পড়ছে যেন। রোহানকে। অদিতির চোখ মুছে বলল, কোন রোহান? তুই ফোন নাম্বার কাকে দিয়েছিস? আমি তো শুধু আফিয়াকে নাম্বারটা দিয়েছি। সাইফ অদিতির হাতটা শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে এলো রুমে। ফোন থেকে আফিয়ার নাম্বারটা বের করে কল করলো তাতে। স্পিকারে দিয়ে অদিতির হাতে ধরিয়ে দিল। জিজ্ঞেস কর ও কাউকে নাম্বার দিয়েছে কিনা। 2-3 বার রিং হওয়ার পরে আফিয়া কল ধরলো। হাই বেবি। অদিতি কাঁপা কাঁপা গলায় বলল, তুই কি কাউকে আমার নাম্বার দিয়েছিলি? আফিয়া মাথা চুলকে মিনমিন করে বলল, আসলে বেবি, রোহানকে তোর নাম্বারটা দিয়েছিলাম আমি। ওকে কল করেছিল তোকে? ও কি তোর কাছে কল দিয়েছিল? আর কিছু বলার আগে সাইফ অদিতির হাত থেকে ফোনটা নিয়ে কলটা কেটে দিল। অদিতির চোখ থেকে পানি পড়ছে গড়িয়ে। আফিয়া কেন এমনটা করলো তার সাথে? সাইফ এগিয়ে এসে অদিতিকে শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সাইফের আদর পেয়ে যেন অদিতির কান্নারা আরো বাঁধ ভেঙে পড়ল। সাইফের চওড়া বুকে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলো অদিতি। সাইফের রাগ এখনো কমেনি। অদিতি ওপরের সব রাগ দিয়ে পড়ল আফিয়ার ওপর। কাল সাইফ কলেজে যাবে অদিতির সাথে। রাত 11টা। কম্বল গায়ে জড়িয়ে গুটিসুটি মেরে সোফায় বসে আছে কবিতা। আজ কতগুলো দিন হয় পূজার সাক্ষাৎ পায় না, তাই আজ এঁটে বসেছে বসার ঘরে। পূজা আসবে, তবেই আজ ঘুমাবে। পূজা এলে আর ও আধা ঘন্টা পরে। কবিতার চোখে ঘুমের লেশ মাত্র নেই। পূজা ভেতরে ঢুকতেই স্বভাবসুলভ চেঁচাতে শুরু করলো। রোহানের মা, ও রহমানের মা, ভাত কই আমার?
তুজা ফের ডাকতে যাবে অমনি মনে পড়ল রহমানের মা তো আর নেই। তুজার বুকের ভেতরটা আচমকা মোচড় দিয়ে উঠল। আজ একদমই মনে ছিল না যে মেহেরজান আর বেঁচে নেই। পরশু সকালেও এমনটা হয়েছে। পানের খিলির জন্য মেহেরজানের ঘরে ঢুকে গিয়েছিল। যাওয়ার পরে মনে পড়েছে পান বানানোর মানুষটা আর নেই। পুরুষালী কঠোর চোখ জোড়া কেমন ভিজে ভিজে অনুভব হয় তুজার। আলগোছে তা মুছে এগিয়ে যায় কবিতার দিকে। আম্মা, এত রাইতে তুমি এইখানে কি করো? কবিতা মলিন মুখে তাকিয়ে আছে তুজার দিকে। তোমার বড় মারে মনে পড়তাছে না আব্বা? তুজা কবিতাকে দুঃখ দিতে চায় না, প্রসঙ্গ পাল্টালো। এত রাইতে না ঘুমিয়ে বইসা রইছো কেন? তাই কও। অসুখ করবো পরে তোমার লগে দেখা করবার জন্য। আয় খাবি? আমি খেয়েছি, তুমি খাও। তুজা খাচ্ছে। কবিতা গোল গোল চোখ করে দেখছে ওর খাওয়া। আচমকা বলল, আচ্ছা আব্বা, তুমি কখনো সিনেমা দেখছো? তুজা খাবার মুখে নিয়েই বলল, সিনেমা ভালো না আম্মা। ক্যারে ভালো না? তুমি না মনে উম, তুমি তার মানে দেখছো? না দেখলে বুঝলা কেমনে যে ভালো না? তুজা মুখ ভর্তি ভাত নিয়ে কবিতাকে বলল, একবার এক জলসার আয়োজন করছিলাম গ্রামে, ওইখানে সিনেমা দেখছি একটা। প্রথম সিনেমা দেখাই রুচি শেষ হইয়া গেছে। কবিতা কৌতূহল নিয়ে বলল, কেন, কি হয় সিনেমাতে? তুজা হাত ধুতে ধুতে বলল, শাবানা জসিম রে ঘুম থেকে ডাইক্কা তুইলা বলতাছে, এই নেন আপনার ঘুমের ঔষধটা খাইয়া নেন। কবিতা কি বুঝলো কে জানে, খিলখিল করে হেসে উঠল। পরেক্ষণেই হাসি থামিয়ে বলল, আব্বা, শাবানাকে? ও তুমি চিনবা না মা। আগো আগরে কয় নায়িকা, অগরে কয় নায়িকা। যাও ঘুমাইতে যাও। কবিতা ওঠে না। তুজা কবিতার কাছে এগিয়ে যায়। ওঠোস না কেন? চল, তোরে মার ঘরে দিয়ে আই। তোমারে তো আব্বা ডাকি, আমি আম্মা ডাকুম কারে? কবিতার কথায় অসহায়ত্ব ফুটে উঠল। তুজা শান্ত চোখে তাকায় কবিতার দিকে। কবিতার কৌতূহলী চোখ জোড়া এখনো অপেক্ষায় তুজার জবাবের। তুই কারে মা ডাকবার চাস কবিতা? কবিতা অবুঝের মতো তাকিয়ে থাকে। তুজা বেশ বুঝেছে কথাটা কবিতার হলেও শেখানো লতিফা বেগমের। ছোট্ট কবিতার মাথায় উনিই ঢুকিয়েছেন এইসব। তুজা বসলো সোফায়। সবার আম্মা থাকে না রে মা। এই যে দেখ, তোর বড় মাই মইরা গেল, এখন আব্বাই কাউরে মা কইতে পারবে না আর। কবিতা দুই দিকে মাথা নাড়ায়। তুজা কবিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হো না মা, তোর আমি আছি, আর আমার তুই, আমগোর আর কাউরে লাগবো না। কবিতা ঘাড় কাত করে সম্মতি জানায়। তুজা ফের বলল, আমরা বাপ বেটিতে মিল্লাই ঠিকই থাকতে পারুম। তুই মেলা পড়বি, লাগলে তোরে পড়তে বিদেশে পাঠামু। তুই মেলা বড় হবি, আমার তাতেই চলবো। তোর চলবো না? কবিতা আবারও ঘাড় কাত করে। তুজা আস্তে করে বলে, কথাটা দাদু শিখাইয়া দিছিল না? কবিতা দাঁত দিয়ে জিভ কেটে কানে ধরল। তুজা খিলখিল করে হেসে দেয়। কবিতাও হাসে। তয় তুমি এত রাইত কইরা বাড়ি ফেরো কেন? কইথেকা জলদি জলদি ফিরুম। বেলা ৯টা, আর ঢাকার কোলাহল পূর্ণ রাস্তায় যে যার মতো ছুটছে। কলেজের মাঠে থ হয়ে বসে আছে তিনটি মুখ, রোহান, মুশফিক আর পরের জন আফিয়া। অদিতি বিবাহিত। কই বলল না তো প্রথম দিন। রোহান বলছে ওর স্বামী কল ধরছিল, কিন্তু মুশফিক বলছে কেউ কল ধরে বললেই বিশ্বাস করতে হবে। আফিয়া বলেছে অদিতি ওকে কল করে বলেছিল, কাউকে নাম্বার দিয়েছে কিনা। কোনো কিছু মিলাতে পারছে না তিনজনে। সাইফের গাড়ি এসে কলেজের গেটে থামলো। অদিতির সাথে সাথে নামলো সাইফও। আর আজ তাকে আরো বেশি সুদর্শন লাগছে যেন। সানগ্লাসটা খুলে গাড়িতে এই রাখলো। অদিতির ফর্সা হাতটা নিজের মুঠোয় চেপে ধরে
হাঁটা দিল কলেজের ভেতর। আফিয়া, রোহানের আর মুশফিক তিনজনেই উঠে দাঁড়িয়েছে। সাইফ অদিতির হাত ধরে টেনে এনে ওদের তিনজনের সামনে দাঁড়ালো। অদিতির ভেতরটা শুকিয়ে যাচ্ছে ভয়ে। না জানি কি করতে চাইছে সাইফ। অদিতির দিকে একবার তাকিয়ে ওদের দিকে তাকালো, ভারী গলায় বলল, কালকে কল করছিল ওকে। আফিয়া একবার অদিতির দিকে তাকায়, আরেকবার রোহানের দিকে। কারোর উত্তর না পেয়ে ধমকে উঠল সাইফ, কথা বলছো না কেন? কে কল করছিল? তিনজনই ছিটকে উঠল ভয়ে। মুশফিক তড়িঘড়ি করে বলল, আমি এর মধ্যে নেই, বিশ্বাস করুন, যা করার ওরা দুইজনই করছে। সাইফ তীক্ষ্ণ চোখে রোহানের দিকে তাকালো। এটা আমার স্ত্রীর ব্যাপারে মিথ্যা বলার জন্য। আর বলেই একটা ঘুষি মারল রোহানের নাক বরাবর। আফিয়া চিৎকার করে উঠল। মুশফিক লাগালো একটা দৌড়। রোহানের নাকের কার্নিশ বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ফের টেনে তুলল রোহানকে। এটা আমার স্ত্রীকে রাত বিরাতে কল দিয়ে ডিস্টার্ব করার জন্য। লাগলো লাগালো আরেক ঘুষি পেট বরাবর। এবার সাইফ আফিয়ার দিকে তাকিয়ে। আফিয়া ভয়ে 2 পা পিছিয়ে গেল। ওকে, নাম্বারটা তুমি দিয়েছিলে তাই না? আভি পেছাতে পেছাতে আমতা আমতা করে বলো, ভাইয়া ভাইয়া, আমরা সত্যি জানতাম না যে অদিতি বিবাহিত। নইলে এমনটা জীবনেও করতাম না, আমি অন্তত করতাম না। সাইফ কড়া চোখে এবার অদিতির দিকে তাকালো। অদিতি শুকনো ঢোক গিলল। তোমার হিসাবটা পরে করছি। সাইফ আফিয়াকে কড়া গলায় বলল, পরবর্তীতে যদি এমন কিছু শুনেছি, মাইন্ড ইট। সাইফ অদিতির হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল আবার। গাড়ির ডোরটা ওপেন করে ছুঁড়ে মারল এক প্রকার। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়িটা খুব স্পিডে চালিয়ে বাড়িতে আসলো। অদিতিকে এইভাবে টেনে নিয়ে যেতে দেখে সায়রা, আঞ্জুমান দুজনেই এগিয়ে গেল। কি করছিস কি সাইফ? বৌমাকে কেন এভাবে? আঞ্জুমানের কথা শেষ হওয়ার আগেই সাইফ বলল, এই ব্যাপারে একটা কথা বলবে না মা? ওর সাথে যা বলার আমি বলবো।